খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফরাও। সব গুরুত্বপূর্ণ খবরাখবর আজ কথা বলবো। বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশের টি-20 সিরিজ। সেখানে বাংলাদেশ সুযোগ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ফরম্যাটে সিরিজ জয়ের, তবে সেই সুযোগটা আসলে হাতছাড়া করেছে বাংলাদেশের। কি ছন্দপতন ছিল শুধু ব্যাটারদের, নাকি বোলারদেরও একটা ঘাটতি ছিল সেখানে, সে বিষয়ে আজ কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে ক্রীড়া সাংবাদিক এবং আমার সহকর্মী জুবায়ের আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। জুবায়ের, কথা বলছিলাম যে আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে একটা ভালো সুযোগ ছিল বাংলাদেশের। সেই সুযোগটা যখন আমরা দেখলাম যে সিরিজ জয়ের একেবারে কাছে একটা ম্যাচ হয়নি, তবে এই ম্যাচটা জিতলে বৃষ্টি আইনের মধ্যে একটা সুযোগ ছিল বাংলাদেশের। সেই সুযোগটা আসলে হাতছাড়াটা কেন হয়েছে? মানে কাদের ঘাটতি দেখছেন, দায়টা কাদের দেওয়া উচিত? যদি মোটা দাগে গতকালকে ম্যাচটা নিয়ে যদি আলাপ করতে চাই, মোটা দাগে যে সমস্যাটা বাংলাদেশে ছিল সেটা হচ্ছে ব্যাটিং লাইন আপে। সিরিজ শুরুর আগে থেকে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস একটা কথা বলছিলেন যে আপনি যখন টি-20তে অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলতে যাবেন তখন আপনার উইকেট আর্লি ফল করতে পারে। গতকালকে বাংলাদেশের খেলাতে এটাই দেখা গিয়েছে। মোটামুটি তানজিদ হাসান তামিম ছাড়া টপ অর্ডারের যারাই ছিলেন, পারভেজ হোসেন ইমন রানের খাতায় খুলতে পারেননি। এই দুজনের কথা যদি বাদ দিই, মোটামুটি যারাই ব্যাটিংয়ে আসার সুযোগ পেয়েছেন তারা মোটামুটি 140-র কাছাকাছি একটা ব্যাটিং স্ট্রাইক রেট রাখা ট্রাই করছেন। 127-এর অনেকে ছিল। সো 120+ যখন স্ট্রাইকার যখন খেলবেন বা 130+ স্ট্রাইকার যখন খেলবে তখন একটা উইকেট যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু এই জায়গাটাতে বাংলাদেশের সবচেয়ে বড় যে ঝামেলাটা বাংলাদেশের জন্য গতকালকে হয়ে গিয়েছে সেটা হচ্ছে কোন সময় কোন শট আপনি খেলবেন সেটার একটা সিলেকশনের, শট সিলেকশনের খুব বাজে দুর্বলতা ছিল। তাহিদ হৃদয় যেভাবে আউট হয়েছেন, বা রিশাদ যেভাবে কুইক সিঙ্গেলস ডাবল নিতে গিয়ে আউট হলেন, বা লিটন দাসের ক্ষেত্রে যে জিনিসটা ছিল সেটা গতকালকে একটু দুর্ভাগ্যজনক। শট সিলেকশনের সমস্যাটা সবচেয়ে বেশি বাংলাদেশকে ভুগিয়েছে গতকালকের ম্যাচে। পার্টিকুলারলি ব্যাটিং ইউনিটের যে জিনিসটা হয়ে যায়, যখন আপনি ব্যাটিংয়ের একটা টোন সেট করতে পারেন তখন বলারদের উপর আলটিমেটলি একটা প্রেশার চলে আসে। শরীফুল ভালো বল করেছিলেন, 3টা ওভারের স্পেলই ছিল বৃষ্টি আইনের কারণে। 3 ওভারের স্পেল শরীফুল দুর্দান্ত করেছেন, কিন্তু তাকে সেই সাপোর্টটা অন্য কেউ দিতে পারেনি, সেটা একটা বড় কারণ। তবে বোলিং সাইডটাকে বাদ রেখে যদি ওভারঅল যদি বলা যায়, ব্যাটিংয়ের একটু ধারাবাহিকতা ঘাটতি দেখা গিয়েছে, যেটা বাংলাদেশের সবসময় ধারাবাহিকতার যে অভাবটা থাকে সেটাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে গতকালকে আরেকবার স্পষ্ট ছিল। জুবায়ের, আমরা দেখেছি যে প্রথমে আসলে টস হেরে বাংলাদেশকে আসলে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। তারপরে আসলে বাংলাদেশের কি যখন বাংলাদেশ 104 রানের একটা টার্গেট দিয়েছে বৃষ্টি আইনের পরে, এরপরে আসলে বাংলাদেশ সেখানে আসলে ওই জায়গাটাতে আসলে ঘাটতি পড়ে গেছে কিনা আমরা একটু দেখতে চাই। আপনি বলছিলেন যে বাংলাদেশের আসলে যারা ব্যাটার ছিল, বিশেষ করে মিডল লোয়ার অর্ডার যাদের আসলে দায়িত্ব পড়ে যায় যখন টপ অর্ডার ব্যর্থ হয়, তখন সেই জায়গাটাতে কারা কারা আসলে ভালো করেছে বা নিজেদের আসলে মেলে ধরতে পেরেছেন। তাহিদ হৃদয় ছাড়া আসলে ব্যতিক্রম কিছুই করতে পারেনি। 2টা ডাক আউটের আমরা কালকে দেখেছি। আমরা একটু স্কোরবোর্ডটা দেখতে চাই বাংলাদেশের কালকে পারফরমেন্সের, যেটা সাইফ হাসান আমরা দেখেছি বরাবরই আসলে উদ্বোধনী ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন। 11 বলে 16 রান করেছেন, 145.45 তার স্ট্রাইক রেট আছে। তানজিদ হাসান তামিম আছেন, 6 রান করেছেন মাত্র 10 বলে, তিনি স্ট্রাইক রেট তার 60 দেখা যাচ্ছে। লিটন দাস আছেন অধিনায়ক হিসেবে, তিনি 17 বলে মাত্র 26 রান যোগ করতে পেরেছেন। স্কোর বোর্ডে 152.94 তার স্ট্রাইক রেট। পারভেজ হোসেন ইমন এর আগের ম্যাচে যিনি ভালো করেছিলেন, তিনি এই রানে ডাগআউটে আসলে চলে গেছেন, ডাক মেরেছেন। সেক্ষেত্রে 1 বল তিনি খেলার সুযোগ পেয়েছেন। তাহিদ হৃদয় আছেন, বলছিলাম যে তার পারফরমেন্সের কথা, 24 বলে 33 রান করেছেন। এরপরে বাংলাদেশের শেখ মেহেদী হিসেবে নেমেছেন, তিনি 6 বলে 7 রান, 116.66 তার স্ট্রাইক রেট। মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি তাকে তৃতীয় ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল গতকাল, তিনি আসলে খেলতে পারেননি। এবং রিশাদ হোসেন, যিনি হিট হার্টার হিসেবে আসলে আমরা তাকে দেখে থাকি প্রায় ম্যাচে, আসলে তার ওই খেলাটা আমরা দেখি, তবে কালকের ম্যাচে একদমই তিনি পারফরমেন্স করতে পারেনি। 4 ম্যাচে মাত্র 5 রান করেছেন। বাংলাদেশের আপনি যেটা বলছিলেন যে আগ্রাসী মেজাজে টি-20 খেলা, সেই মেজাজটা কি বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ, আসলে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ মনে হয় ভাগ্যবশত এইরকম একটা রান করে ফেলেছে। টপ অর্ডারও আমরা দেখেছি যে আগ্রাসী মেজাজে রান করতে পারেনি। ব্যতিক্রম ছিল শামীম হোসেন পাটোয়ারি, তাহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন। তবে এই ম্যাচে আবার তারা ফ্লপ করেছে, এই ম্যাচে আবার ব্যর্থ হয়েছে তাহিদ হৃদয় ছাড়া। এটা কি আসলে টি-20-র স্টাইল কিনা? লিটন দাসের একটা দুর্ভাগ্য বলা যেতে পারে। লিটন দাস যেদিন খুব ভালো খেলেন সেদিনই কেন জানি বৃষ্টি হানা। লিটন দাসের বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ 176 রান যেদিন লিটন করেছিলেন সেদিনও বৃষ্টি আঘাত করেছিল। 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপে যখন ইন্ডিয়ার বিপক্ষে লিটন খুব ফায়ার একটা স্টার্ট করেছেন, 21 বলে 50, সেদিনের বৃষ্টি আঘাত করে। গতকালকে একটা ভালো স্টার্ট তিনি পেয়েছিলেন, 17 বলে 26 করেছেন, কিন্তু ওই পাশ থেকে তিনি সঙ্গটা পাচ্ছিলেন না। সাইফ হাসানকে যদি আপনি দেখেন যে
যে লাস্ট যে এশিয়া কাপটা ছিল সেটার পর থেকে 10 ইনিংসে সাইফ হাসানের একটা মাত্র 50, সেটা তো 64 রান করেছিলেন আফগানিস্তানের এগেইনস্টে। এর বাইরে কিন্তু তার কোনো 50 নেই, কোনো ত্রিশূর্ধ্ব ইনিংসও নেই। সাইফ হাসানের ক্ষেত্রে যখন দেখা যাবে যখন ওপেনার দুইজনই কলাপস করেছে, তানজিদ তামিমের এই সিরিজটা খুবই বাজে গিয়েছে। টি-20তে আমরা তানজিদ তামিমকে যেভাবে আগ্রাসী দেখতে পাই, তানজিদ তামিমের যে স্বভাবসুলভ যে খেলাটা আমরা দেখতে পাই সেটা যখন খেললো না তখন আলটিমেটলি প্রেশারটা চলে আসে লিটন দাসের উপর। এবং গতকালকে দুর্ভাগ্য ছিল যে বাউন্সটাতে পারভেজ ইমন পরাস্ত হয়েছিলেন, ইমনের কাছ থেকেও এটা এক্সপেক্টেড ছিল না। যখন অপর পাশে 3টে উইকেট চলে যায় তখন লিটন দাসকে দায়িত্ব নিয়ে একটা রানটাকে বাড়ানোর একটা প্রচেষ্টা করতে হয়। লিটন দাস সেইটাই খেলতে চেয়েছেন, বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়েছেন। লিটন দাসের ব্যাটিংটা গতকালকে সলিড ছিল, তবে কনসার্নের জায়গা হচ্ছে সিরিজ শুরুর আগ থেকে লিটন দাস একটা কথা বলছিলেন তিনি অলরাউন্ডারদের কাছ থেকে আরও বেশি রান চান। যারা যেই 3জন বেসিক্যালি অলরাউন্ডার রোলে থেকে গতকালকে খেলেছেন, শেখ মেহেদী, রিশাদ এবং সাইফুদ্দিন, 3জনই গতকালকে মোটা দাগে ব্যর্থ। এবং আমার এটা একটা পার্সোনাল অপিনিয়ন এবং আই ডোন্ট নো নির্বাচকরা কীভাবে দেখবেন, তবে সাইফুদ্দিন সম্ভবত নিজের সবশেষ সুযোগটা হারিয়ে ফেলেছেন। সাইফুদ্দিন যে ব্র্যান্ডে ক্রিকেট খেলছেন সেটা তো মডার্ন ডেতে সেভাবে না, কিন্তু সাইফুদ্দিনের গতকালকের ইনিংসটা হয়তো বা তাকে জাতীয় দলে রাখার একটা জায়গায় থাকতে পারতো। সাকলাইনের আসার পরে যে পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি কিন্তু পূরণ হয়ে গেছে। সাইফুদ্দিনের কাছ থেকে গতকালকে একটা কিছু আশা করা ছিল, সেটা হারানোতে সাইফুদ্দিনের ক্যারিয়ারের জন্য সবচেয়ে একটা বিগ ব্লো হতে পারে। আর সেক্ষেত্রে আসলে লিটন দাস প্রেস কনফারেন্সে যেটা বলছিলেন যে মিডল লোয়ার অর্ডারদের যেই দায়িত্বটা নেওয়ার দরকার ছিল, বিশেষ করে রিশাদ হোসেন ছিল, শেখ মেহেদী নেমেছিলেন, রান করতে পারেনি, সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের আমরা দেখেছি তানজিম হাসান সাকিব আসলে ভালো একটা রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচে 33 রান করেছিলেন 27 বলে। নাসুম আহমেদকে আমরা রান করতে দেখেছি, তাসকিন আহমেদকে আমরা রান করতে দেখেছি। এই যে শেষ দিকে আসলে রান করার যে সক্ষমতা সেটা আসলে বাংলাদেশের ব্যাটারদের আছে কিনা, বা তাদের সক্ষমতা গড়ে তুলতে আসলে ম্যানেজমেন্ট বা দলকেও তো কাজ করতে হবে। সেই কাজ করা মন মানসিকতা বা সেই পরিকল্পনাটা বিসিবির বোর্ডের আছে কিনা বা করছে কিনা সেটা নিয়ে কথা বলবো, তবে বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে জুবাইর, যে প্রশ্নটা করে গিয়েছিলাম আমরা যে বাংলাদেশের ব্যাটারদের, বিশেষ করে আমরা যখন দেখলাম যে জশ ক্লার্কসন 6 নম্বর বোলার হিসেবে নিউজিল্যান্ডের হয়ে মাঠে বল হাতে নিলেন এবং তিনি 3টি উইকেট নিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন তিনি কিন্তু মাত্র 4টি টি-20তে 4টি ম্যাচ খেলেছেন, 6টি উইকেট নিয়েছেন, তার মধ্যে বাংলাদেশের হয়েই কিন্তু 4টি উইকেটের মধ্যে তিনি নিয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের বা ব্যাটারদের যদি বলি, ওইটা আসলে চমক ছিল কিনা যে তাকে নিয়ে আসলে কোনো পরিকল্পনায় হয়নি, 6 নম্বর বোলার হিসেবে নেমে একটা খাবি খেয়েছে বাংলাদেশের। জশ ক্লার্কসনের যেই মানের বলার বা যে তিনি যে ধরনের বোলিং করেন 130-র কাছাকাছি গতিতে তিনি বোলিং করেন। ওয়ার্ল্ড ক্রিকেট যদি আপনি অবজার্ভ করেন যে এই গতিতে যারা বল করেন বা এই মিডিয়াম পেস ধরানোর বল যারা করেন তাদের বোলিং ভ্যারিয়েশন থাকে অনেক বেশি। এবং ক্লার্কসনের ক্ষেত্রে সেটাই হয়েছে যে আপনি যেই বল দুটোতে বিশেষ করে তিনি সাইফুদ্দিন এবং তাওহিদ হৃদয়কে যেভাবে ফিরিয়েছেন, দুটো বলই খুবই ভালো ছিল, ফুলার লেংথের বল ছিল, বাট আনএক্সপেক্টেড ছিল কিছুটা। তাওহিদ হৃদয় তার খুব সহজসুলভ একটা শট খেলতে চেয়েছিলেন, ওই শটে যে কোনো কিছু হতে পারতো। সেক্ষেত্রে ক্লার্কসন তার স্লো গতির সঙ্গে ভেজা পিচের একটা সুবিধা পেয়েছেন, এটাও কিন্তু স্বীকার করতে হবে গতকালকে ম্যাচে। তবে সাইফুদ্দিনের উইকেটটা তিনি যেভাবে পেয়েছেন, সাইফুদ্দিন যেভাবে গতকালকে উইকেট দিয়ে এসেছেন, ভালো শট খেলেছেন, বাট খুবই আনফর্চুনেট বলা চলে। আবার বলা চলে যে ওই শটটা ওই সময় ওই পরিকল্পনা না খেললে হয়তো বা সাইফুদ্দিন, যেটা বলছিলাম যে মিডল লোয়ার অর্ডার যে ব্যাটারদের যে ভূমিকাটা আসলে থাকা উচিত বা মানসিকতা থাকা উচিত সবসময়, যে আসলে যদি টপ অর্ডার ব্যর্থ হয় তাহলে আসলে তাদের উপরে স্বাভাবিকভাবে চাপ আসবে। সেক্ষেত্রে কালকে আমরা রিশাদ হোসেন, শেখ মাহিদির কাছ থেকে তেমন একটা ফলাফল পাইনি। সেক্ষেত্রে আসলে এই জায়গায় আসলে কাজ করার মানে পরিকল্পনা রয়েছে কিনা বিসিবি, বা কাজ করছে কিনা? দেখেন, লিটন দাস কিন্তু সিরিজ শুরুর আগে একটা কথা বলেছেন যে অন্যান্য ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য দেশগুলোতে 9 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপটা যায়, আমরা সেই জায়গাটা নিতে চাই এবং বাংলাদেশ টিম ওইখানটায় কাজ করছে। গতকালকের ম্যাচটা যেটা হয়েছে যে আমার কাছে এখনও যেটা ফিল হয় যে টপ অর্ডার যখন কলাপসটা করলো এবং বিশেষ করে তাওহিদ হৃদয়ের যখন আউটটা হয়ে যান এবং লিটন দাস যখন একটা ফায়ার স্টার্ট করার পরে চলে যান, সেই প্রেশারটা বাংলাদেশ আর নিতে পারেনি। সাইফুদ্দিনের কথা বারবার বলছি এই কারণে, সাইফুদ্দিনকে কিন্তু পেস বোলিং অলরাউন্ডার যদিও ধরায়, তার ব্যাটিংয়ের দিকে বাংলাদেশ আলাদাভাবে সবসময় তাকিয়ে থাকে, সেটা তার ক্যারিয়ারের শুরু থেকে। সাইফুদ্দিন যদি গতকালকে ডেলিভার করতে পারতেন হয়তো বা ভালো কিছু হতে পারতো, বিকজ রিশাদকে আপনি হার্ড হিটার হিসেবে বিবেচনা করেন, কিন্তু রিশাদকে মূলত খেলানো হয় একজন বলার হিসেবে, একজন কুইক স্পিনার, কুইক লেগ স্পিনার, যিনি হচ্ছে আপনাকে উইকেট টেকিং বলার হিসেবে আনবেন, তিনি রানও খরচ করবেন বাট তিনি উইকেট দেবেন। রিশাদকে কিন্তু একাদশে রাখা হয় 8 নম্বর স্লটে ওই জন্য, এবং তার কাছ থেকে সবসময় আপনি ব্যাটিং পারফরমেন্স আশা করতে পারেন না। সেই জায়গাটায় সাইফুদ্দিনকে অনেক বেশি এক্সপেক্ট করা হচ্ছিল। শেখ মাহাদি কিন্তু বিপিএলে বেশ কিছু ইনিংস খেলেছিলেন, শেখ মাহাদিকে যদিও সেভাবে দেখা যায়নি, তবে হোপফুলি বাংলাদেশ এই জিনিসটা নিয়ে কাজ করবে এবং ভালো কিছু রেজাল্টটা সামনের দিকে আসবে। আমরা এবার ব্যাটারদের পাশাপাশি একটু বোলারদের নিয়েও কথা বলতে চাই। আপনি শুরুতে বলেছেন যে শরীফুল ইসলাম যেভাবে আসলে 3টে উইকেট নিয়েছে, তাকে সামর্থ্য করে বা তাকে
তাকে সমর্থ দিয়ে আসলে যেভাবে আসলে বাকিরা বল করবে সেটা আসলে করতে পারেনি। আমরা একটু বোলারদের পারফরমেন্সে একটু দেখতে চাই যে তারা আসলে কি করেছে শেষ ম্যাচে, সিরিজ নির্ধারণী ম্যাচ যেটা ছিল। শেখ মেহেদী প্রথমে বল করতে নিয়ে 3 ওভার বল করেছে, একটি উইকেট পেয়েছে এবং তার ইকোনমি রয়েছে 6.66। শরীফুল ইসলাম আছে 3 ওভার বল করে 3টি উইকেট নিয়েছে, 6.33 তার ইকোনমি রেট। রিপন মন্ডল 2 ওভার 0 উইকেট এবং তার ইকোনমি রেট অনেক বেশি, 13.50। আর রিশাদ হোসেন 2.4 ওভার বল করার সুযোগ পেয়েছেন, কোনো উইকেট নেই তার নামের পাশে, 11.62 তার ইকোনমি রেট। মোহাম্মদ সাইফুদ্দিন তিনি অলরাউন্ডার হিসেবে খেলেছেন, 1 ওভার মাত্র বল করার সুযোগ পেয়েছেন, 0, কোনো উইকেট নেওয়া হয়নি, 7 ইকোনমি রেট। বিশেষ করে শরীফুলের পাশাপাশি যদি রিপন মন্ডলকে বলি, অভিষেক হয়েছে তবে ভালো করতে পারেনি, এটা আসলে রিপন মন্ডলের জন্য এই ক্যারিয়ার এই সিরিজটা হয়তো তিনি ভুলে যেতে চাইবেন, কারণ 2টা ম্যাচে তিনি 6 ওভার বল করেছেন। আগের ম্যাচে হচ্ছে 4 ওভারে 39 রান দিয়েছেন, এই ম্যাচে 2 ওভারে 27 রান দিয়েছেন। গত ম্যাচের লাস্ট ওভারে রিশাদ তার একটা ক্যাচ ছেড়েছিলেন, কোনো উইকেট ছাড়া 11 ইকোনমিতে তিনি সিরিজ শেষ করেছেন। সো রিপন এই সিরিজটাকে ভুলে যেতে চাইবেন, বাট লেটস নট ফরগেট যে রিপন বেশ অনেক দিন ধরেই পারফর্মার। এই দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপে তিনি যেভাবে পারফর্ম করেছেন এবং যেই সূত্রে তিনি জাতীয় দলে আসছেন, ইটস টু আর্লি টু জাজ রিপন মন্ডল, বাট এনিওয়ান ক্যান হ্যাভ এ ব্যাড ডে। রিপনের ক্ষেত্রেও তাই হয়েছে, বাট রিপনের বোলিংটাকে আরেকটু ভালো করা যেতে পারতো, বিশেষ করে পরিস্থিতি তার উপযোগী ছিল। পেসারটা দেখাচ্ছিলেন অন্তত শরীফুলের কাছ থেকে যে বোলিংটা বাংলাদেশ পেয়েছে, রিপন থেকে যদি কিছুটা সাপোর্ট পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। আর এই ভেজা মাটিতে অ্যাকচুয়ালি রিশাদের খুব বেশি কিছু করার ছিল না, বিকজ রিশাদকে যতক্ষণ বোলিং ইন্ট্রোডিউস করা যায় ততক্ষণে নিউজিল্যান্ড একটা রিদম পেয়ে গেছে, ওই রিদমটা ব্রেক করাটা খুব একটা ইজি ছিল না। বাট ওরকম বোলারদের সামর্থ্য আসলে ছিল না, বাংলাদেশের বোলারদের জন্য একটা বাজে দিনে গিয়েছে। সময় আসলে এটাই হয় বাংলাদেশের জন্য হয়তো বা। জুবাইর, আরো অনেক কথা রয়েছে, তবে বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরেই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা কথা বলছিলাম। জুবাইর, যে প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশের যে সিরিজ, যে ধারাবাহিকতা, সিরিজ জয়ের রেকর্ডটা, সেটা আসলে আমরা একটু দেখতে চাই, তারপর আলোচনায় ফিরবো আমরা নিশ্চয়ই। বাংলাদেশের 2025 সালে অনেকগুলো সিরিজ খেলে ফেলেছিল, প্রায় 8টা থেকে 9টা সিরিজ তারা খেলেছিল বাংলাদেশ। শুরুতেই যদি একটু দেখতে চাই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2-1 ব্যবধানে হার বাংলাদেশের, শারজাতে সেটা খেলেছিল। পাকিস্তানের বিপক্ষে 3-0 হার, সেটাও লাহোরে ছিল। শ্রীলঙ্কার মাটিতে 2-1 ব্যবধানে বাংলাদেশ সিরিজটি নিশ্চিত করতে পেরেছিল। পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক 2-1 ব্যবধানে, সেটা মিরপুরের মাঠে ছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে আবারও 2-0 বাংলাদেশ জিতেছিল। 3 ম্যাচের সিরিজ ছিল, তবে তৃতীয় ম্যাচটি বাংলাদেশ মাঠে নামতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে তারা শারজাতে জিতেছিল। এরপরে বাংলাদেশ 2025 সালে আরও ম্যাচ খেলেছিল। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 হেরেছিল চট্টগ্রামের মাটিতে, এবং আয়ারল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে হার চট্টগ্রামের মাটিতে। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে 1-1 সমতা এসেছে বাংলাদেশের। এই যে সিরিজ জয়ের রেকর্ডের ধারাবাহিকতার যে ব্যর্থতা বাংলাদেশের, এটা আসলে বাংলাদেশ ওভারকাম কিভাবে করবে? বাংলাদেশ বিশেষ করে যখন ঘরের বাহিরে গিয়ে আসলে হারটা হয় তখন বাংলাদেশ ঠিক আছে, কিন্তু ঘরের মাটিতে যখন হার হয় বা সমতায় হয়, সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা ভালো? বাংলাদেশের বর্তমান যে টি-20 সার্কিটের যে টিমটা আছে, এই টিমটাকে আপনি খুব একটা খারাপ বলতে পারছেন না, বিকজ বাংলাদেশের টি-20 হিস্ট্রিতে কিন্তু এই টিমটা সবচেয়ে বেশি ধারাবাহিক। এবং আপনি যদি দেখেন যে লিটন দাস এই মাঝে কিন্তু সবচেয়ে বেশি উইনিং ক্যাপ্টেন হয়ে গেছেন, মাহমুদুল রিয়াদ এবং সাকিব আল হাসানের সঙ্গে তার উইনও সমান। সো লিটন দাসের এই বর্তমান যে ফিলোসফিতে লিটন দাস এই টিমটাকে নিয়ে যাচ্ছেন, সেটা খারাপ না। বাংলাদেশের যে জিনিসটা হচ্ছে পার্টিকুলার ডেতে পার্টিকুলার মেজাজ বুঝে খেলার যে ব্যাপারটা, সেটা থাকতে হবে। একটা বৃষ্টিবিঘ্নিত দিনে আপনি কীভাবে খেলতে চাইছেন, আপনার সেই সময়টা আপনার একজনকে অন্তত স্ট্রাইক রোটেশনের বেলা একটু মনোযোগী ছিল। গতকালকে বাংলাদেশের বাউন্ডারি বের করে আনার যে প্রবণতা ছিল, সেটা থেকে একটু বেরিয়ে আসতে পারতেন। তাওহিদ হৃদয়দের অন্তত সেই জায়গাটা করা উচিত ছিল, একজনকে অন্তত উইকেটে সেট হতে হতো। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদেরকে নিয়ে আপনি কীভাবে ব্যাটিং করবেন? শেখ মাহাদি কেন অ্যাকচুয়ালি রিপন মন্ডল বা শরীফুলকে স্ট্রাইক রেট ছেড়ে দিচ্ছেন, যেখানে তার নিজের একটা ব্যাটিং করার মতো অ্যাবিলিটি আছে? সো অনেকগুলো এই যে ছোট ছোট বেসিক যে জিনিসগুলোকে আমরা বলি, ম্যাচের এনভায়রনমেন্ট বুঝে খেলার যে প্রবণতাটা, সেটা যদি বাংলাদেশ ঠিক করতে পারবে, আই থিঙ্ক এই বাংলাদেশ থেকে ভালো কিছু আনা সম্ভব। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ হারটা ছিল চট্টগ্রামে, সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত, এবং সেই সিরিজে বাংলাদেশ খুব একটা ভালো কিছু করে দেখাতে পারেনি। যদিও সেটার জন্য একটা লম্বা যে ভ্রমণ কান্তে বলি, সেটার একটা ইস্যু ছিল। এশিয়া কাপ শেষ করে আফগানিস্তান সিরিজ শেষ করেই তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল, সো ক্লান্তির একটা বিষয় ছিল। তবে এই নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালকে ম্যাচটাই যেমন বলি, দেয়ার ইজ নো রুম ফর এক্সকিউজ, এবং সেই জায়গাগুলো থেকে বাংলাদেশের ইম্প্রুভমেন্টের অনেকগুলো জায়গা আছে। ম্যাচ এনভায়রনমেন্ট বাংলাদেশ যেদিন থেকে বুঝে খেলতে শুরু করবে, সেদিন থেকে আশা করি বাংলাদেশের এই ধারাবাহিকতা না থাকার যে চিত্রটা, সেটাও আশা করি চলে যাবে। মানে কোথায় কোথায় আসলে ইমপ্রুভমেন্টের জায়গাটা বাংলাদেশের সুযোগ আছে? সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আপনি ব্যাটিং সেন্সটাকে ডেভেলপ করতে হবে। বাংলাদেশের বর্তমানে যিনি কোচ আছেন সালাউদ্দিন, তিনি একটা জিনিস কিন্তু বেশ কয়েক বছর আগে বলেছেন, বাংলাদেশের অনেকে ব্যাটিং এর সেন্স নাই।
সো ব্যাটিং সেন্সটাকে ইমপ্রুভ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি কোন সিচুয়েশনে কিভাবে ব্যাটারদের ব্যাটিং সেন্স নাই, এটা তো এটা 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 খুবই দুর্ভাগ্যজনক এটা মানে বাংলাদেশের ইতিহাসেই আছে এরকম না, বাংলাদেশ। এই জিনিসটা এভাবেও বলা ঠিক না বাংলাদেশের জন্য এমনটা না, কিন্তু বাংলাদেশের এই জিনিসগুলোতে ইমপ্রুভমেন্ট করা দরকার। ইন্টারন্যাশনাল স্টেজে এসে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান কীভাবে একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে খেলাবেন সেই জিনিসটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে গ্লেন ম্যাক্সওয়েলের যদি আমরা সেই ইনিংসগুলো কথা বলি, তিনি প্যাট কামিন্সকে এক পাশে রেখে তিনি স্ট্রাইক রোটেশন করতে পারছিলেন, সে সময় তিনি বিগ হিটিংয়ে যাচ্ছিলেন, কখনো কখনো স্ট্রাইক রোটেট করতে হয়। এই ব্যাটিং সেন্সগুলো না রিয়েল ম্যাচ থেকে আপনার অ্যাচিভ করতে হয়, কিন্তু বাংলাদেশে এই জায়গাগুলোতে ফেল করছে বারবার। বিশেষ করে আমার যেটা পার্সোনাল যে কনসার্নটা সেটা হচ্ছে লোয়ার অর্ডারকে নিয়ে কীভাবে একটা ব্যাটিং করতে হয় সেটা বাংলাদেশে এখনো পর্যন্ত আত্মস্থ হয়নি। সো এই জিনিসগুলোকে ইমপ্রুভ করাটা খুব বেশি দরকার, খুব দ্রুতই। আসলে আসলে ইমপ্রুভমেন্টের জায়গা আসলে অনেক রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে লিটন দাসও গতকাল বলছিলেন যে আসলে হতাশ তিনি এই বাংলাদেশের এই ক্রিকেট যেই ম্যাচ যারা যেভাবে আসলে খেলছেন এই জায়গাটাতে আসলে বাংলাদেশ নিজেদের উন্নতির জায়গাটা করবেন, নিজেরাও আসলে ভাববেন কি করা উচিত কি করা উচিত না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং আলোচনার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।